চল হ্যালো অ্যালকেন হ্যালোজেনের কোশ্চেনগুলো আমাদের তিনখানা কোশ্চেন দেখ হোমওয়ার্ক ছিল, বার কর হোমওয়ার্কের কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেনটা ছিল হচ্ছে পেজ নাম্বার 53, টপ মোস্ট কোশ্চেন নাম্বার 19। পেজ নাম্বার 53-তে একদম উপরে কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19, ঠিক আছে, পাওয়া গেছে 53-এর একদম উপরে কোশ্চেন নাম্বার 19। তাহলে ফলোয়িং কম্পাউন্ডস আর গিভেন টু ইউ টু ব্রোমোপেন্টেন। বাড়িতে আশা করি তিনখানা মাত্র কোশ্চেন ছিল, করেছিস, 5 দিন টাইম ছিল, তিনখানা কোশ্চেন করাই যায়, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন টু ব্রোমোপেন্টেন, আমি আঁকবো না খাতায় সব ছবি। টু ব্রোমোপেন্টেন এঁকেছিস, এবার তুই মিলিয়ে নিচ্ছিস ভাই। স্ট্রাকচার এরকম হয়েছে, টু ব্রোমোপেন্টেন মানে CH3 সিঙ্গেল বন্ড CHBr সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। ফার্স্ট স্ট্রাকচার গেল এটা। পরের স্ট্রাকচার টু ব্রোমো 2 মিথাইল বিউটেন। স্ট্রাকচারটা আমার এরকম হয়েছে, CH3 সিঙ্গেল বন্ড CBr, সি এর সাথে উপরে একটা CH3, তারপরে সি এর সাথে একটা CH2, CH2 এর সাথে একটা CH3। এটা হচ্ছে আমার সেকেন্ড স্ট্রাকচার হলো। 3 নম্বর স্ট্রাকচার আমি তোকে স্ট্রাকচারকে দেখাবো না, সাফিসিয়েন্ট টাইম ছিল, তুই বাড়িতে করেছিস। 1 ব্রোমোপেন্টেন, 1 ব্রোমোপেন্টেনের স্ট্রাকচার কীরকম আছে, CH3 CH2 CH2 CH2, 5খানা কার্বন, তারপর একটা বিআর, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন বলেছে ভাই, রাইট দ্য কম্পাউন্ড উইচ ইজ মোস্ট রিয়াক্টিভ টুয়ার্ডস SN2। SN2 তো সবচেয়ে ফার্স্ট কে যাবে ভাই, যেটা 1 ডিগ্রি। তাহলে এতগুলোর মধ্যে 1 ডিগ্রি আমার কোনটা, লাস্টেরটা, তাই তো। তাহলে এটা হচ্ছে আমার সবচেয়ে ফার্স্ট দিল SN2। সেকেন্ড কোশ্চেন, রাইট দ্য কম্পাউন্ড হুইচ ইজ মোস্ট রিয়াক্টিভ টুয়ার্ডস বিটা এলিমিনেশন রিয়াকশন। কোনটা আমার ভাই সবচেয়ে বেশি এলিমিনেশন রিয়াকশন দেবে। আচ্ছা, এলিমিনেশন রিয়াকশনে কোনটা সবচেয়ে বেশি রিয়াক্টিভ হবে, তোকে E1 না E2 বলেনি, ঠিক আছে। তুই সিম্পল HBr বার করে করে ভাববি। তাহলে HBr যদি বার করি, প্রথম মলিকুলটা থেকে যদি আমি HBr বার করি, তাহলে আমি কী মলিকুল পাচ্ছি, আমি এটা কিসের বেসে অ্যান্সারটা লিখবো। তুই ভাববি হচ্ছে ভাই কোথায় সবচেয়ে বেশি স্টেবল মলিকুল পাবি, ডাবল বন্ডটা কোথায় সবচেয়ে বেশি স্টেবল হবে, তার বেসিসে ভাবলেই হবে, ঠিক আছে। চল শুরু করা যাক। ফার্স্ট মলিকুলটা তোর কাছে ছিল কি, 2 ব্রোমো বিউটেন, মানে এই মলিকুলটা CH3 CBr CH2 CH2 CH3, হ্যাঁ 2 ব্রোমো পেন্টেন। সেকেন্ড মলিকুলটা আমার কাছে আছে হচ্ছে ওটা ভাই, এটা CH3C, এখানে CH3, এখানে Br। দেখ তুই যদি বাড়িতে কোশ্চেনগুলো নিয়ে না ভাবিস না, তাহলে এখন করে কোনো লাভ নেই। তোকে এখনই কোশ্চেন দিলাম, এখনই অ্যান্সারও তোকে বলে দিচ্ছি। এটার জন্য তো আমি এই কোশ্চেনটা দিইনি, তোকে বাড়িতে ভাবনা চিন্তা করার জন্য দিয়েছিলাম। এবারে তুই বাড়িতে ভাবনা চিন্তা করিস, এটা তোর দোষ, পুরোপুরি তোর দোষ, 100% তোর দোষ। তুই ভাবনা চিন্তা করবি না, তুই ব্রেনকে প্রসেসিং করাবি না, আর তোর এক্সপেকটেশন বছরের শেষে যদি কেউ হয়ে যায় যে আমি কেমিস্ট্রিতে এমন পরীক্ষা দেবো ভাই 4-5 পুরো ভেঙে চুড়ে যাবে, ঠিক আছে। তো যদি এরকম এক্সপেকটেশন হয়, সব ফাটিয়ে দেবো। এই যদি এক্সপেকটেশন, তাহলে ভুল জায়গায় আছিস তুই। তুই সারা বছর তুই ব্রেনকে প্রসেস করে দুম করে ভাবলে আমি ফাইনালে গিয়ে এমন খেলবো ভাই সবাই চমকে যাবে। কোন প্লেয়ার আজ অব্দি খেলেছে ভাই এরকম পৃথিবীতে? আজকে তো IPL-এর ফাইনাল আছে, তুই বাড়ি গিয়ে দেখতে বসবি। কোন প্লেয়ার ভাই আজ অব্দি ফাইনালে গিয়ে দুম করে পারফর্ম করে দিয়েছে? প্র্যাকটিস করেনি সারা বছর। এরকম হতে পারে সে হয়তো ম্যাচ টাইম পায়নি, সেটা আলাদা, বাট সে প্র্যাকটিস আবারে প্র্যাকটিস করে গেছে। আজ অব্দি এমন কোনো প্লেয়ার ভাই পৃথিবীতে আসেনি যে ফাইনালে গিয়ে দুম করে 200 রানের ইনিংস খেলে দিয়ে বেরিয়ে গেছে। এমন কোনো প্লেয়ার ভাই আজ অব্দি পৃথিবীতে আসেনি। ফাইনালে গিয়ে ভয়ঙ্কর রকমের ড্রিবল করে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিল ফুটবলে, কোনো প্লেয়ার আসেনি ভাই। তাহলে তুই যদি বাড়িতে প্র্যাকটিস না করিস, তাহলে তোর যদি এক্সপ্রেশন থাকে আমি ভাই ফাইনালে গিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হবো, হ্যাঁ প্লেয়ার অফ দ্য কান্ট্রি হবো, মানে তুই CBSE বোর্ডে ধর টপ 1-এর মধ্যে র্যাঙ্ক করবি, 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক থাকবে, ISC তো তোর 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক থাকবে, তাহলে ভুল জায়গাতে তুই আছিস। তো ভাবনা চিন্তা ভুল, ঠিক আছে। এবং এই জিনিসটা JEE-তে বা নিটে গিয়ে এফেক্ট ফেলবে, একদম সিম্পল ব্যাপার। কারণ এটা আমি মেনে নিতে পারবো না, কেউই মানবে না যে ভাই JEE বা নিটে গিয়ে দুর্দান্ত রকমের র্যাঙ্ক করবে, সে এতটা ইরেসপন্সিবল, সে এত কেয়ারলেস। এটা মানা যেতে পারে না কখন, এটা কেউই মানে না। যারা JEE বা নিটে ভালো র্যাঙ্ক করে তারা বোর্ড এক্সামে একই সিরিয়াসলি থাকে, কারণ কনসেপ্ট তো ভাই আমার JEE-তে আরও ডিটেলসে যায়, তাহলে এইসব কনসেপ্ট তাদের কাছে আরও ইজি, সিম্পল ব্যাপার। এটা কোনো ম্যাজিক নয় এর পেছনে। লাস্ট মলিকুল কী বলেছে ভাই, 1 ব্রোমো বিউটেন, মানে এই মলিকুলটা CH2Br সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 পেন্টেন বলেছে না। চল সবকটাই পেন্টেন আছে। কোনটা সবচেয়ে বেশি এলিমিনেশনে পার্টিসিপেট করবে, আমি কী করবো বলতো, বার করে দেখবো ভাই কোনটার মধ্যে ডাবল বন্ডটা সবচেয়ে বেশি স্টেবল হবে, ঠিক আছে। করা যাক ভাই। তোর অ্যান্সার কী হয়েছে বলতো, কোনটা সবচেয়ে বেশি এলিমিনেশনে পার্টিসিপেট করবে, কোনটা হচ্ছে তোর অ্যান্সার বল? 1, 2, 3-এর মধ্যে বল, দেখে বল, বোর্ড দেখে বল। ফার্স্ট এটা কেন, তার কারণ, কোনো কারণ আছে তার?
সেকেন্ড তার কারণ? আচ্ছা কীভাবে করবে এটা? আমাকে E1/2 বলেনি, গুগলে সার্চ করে দেখতে পারিস, অনেক রকম অ্যান্সার পাবি। গুগলে সার্চ করবি আলাদা জায়গায় আলাদা আলাদা অ্যান্সার আছে, কারণ ওখানে বলে দিয়েছে E1 হবে না E2 হবে, তো এখানে বলেনি E1 হবে না E2 হবে। কীভাবে করবো দেখ, তুই সিম্পল, অত চাপ নিয়ে লাভ নেই, তুই সিম্পল করবি হচ্ছে ভাই, যেখানে ডাবল বন্ডটা সবচেয়ে বেশি স্টেবল পাবো, ডাবল বন্ডের স্টেবিলিটি কীভাবে দিয়ে দেখতাম বলতো? আলফা হাইড্রোজেন দিয়ে, তাই না? ডাবল বন্ডের স্টেবিলিটি আমি আলফা হাইড্রোজেন দিয়ে দেখতাম। সে আমার ভাই সবচেয়ে বেশি এলিমিনেশনটা পার্টিসিপেট করবে। দেখ প্রথম মলিকুল থেকে আমি যে মলিকুল পাবো, এবার আমি শর্টে করছি, প্রথম মলিকুলটা থেকে আমি যে ডাবল বন্ডগুলো পাবো কী কী হতে পারে? একটা হতে পারে, দেখো আমার ভাই এখান দিয়ে HBr বেরোবে, তাই তো? আমি আর H আর Br বার করছি না, আমি মনে মনে খেলবো, বুঝতে পারছিস? এখান থেকে H, এখান থেকে Br বেরোবে, তাহলে এখানে ডাবল বন্ড হবে, এটা একটা স্ট্রাকচার পসিবল। যদি এই স্ট্রাকচারটা পাই, বলতো ওর মধ্যে আলফা হাইড্রোজেন কটা হবে? ডাবল বন্ডের রেসপেক্টে আলফা হাইড্রোজেন কটা হবে বল? যা দেখতে পাচ্ছিস তাই বল ভাই। এখান থেকে H বেরিয়েছে, এখান থেকে Br বেরিয়েছে, এটায় আলফা হাইড্রোজেন কটা আছে এখন? 5টা আলফা হাইড্রোজেন, এদিকে 3টে, এদিকে 2টো, 5টা আলফা হাইড্রোজেন, বোঝা গেছে? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে এটা আমার এদিক থেকে বেরোলে আমার 5টা আলফা হাইড্রোজেন হচ্ছে, এটা CH2, এখানে ছিল হচ্ছে Br, ক্লিয়ার, বোঝা গেছে? এটা তাহলে এদিক থেকে বেরোলে আমার 5টা আলফা হাইড্রোজেন পেলাম। আমি শর্টে এবার অ্যান্সার অ্যাপ্রোচ করছি, হ্যালো অ্যালকেন আমাদের চ্যাপ্টার শেষে আমি করতেই পারি। যদি আমার ভাই এদিক থেকে বেরোয়, কার্বন থেকে তার হাইড্রোজেন বেরোলো, বুঝতে পারছিস তো? এটা আমার ভাই এই কার্বনটার রেসপেক্ট বিটা, এটা তো ভাই Br এর রেসপেক্ট আলফা কার্বন, এটা বিটা কার্বন, আলফার বিটা থেকেই বেরোবে। তাহলে ভাই যদি এখান থেকে Br আর এখান থেকে যদি CH3 থেকে যদি আমার হাইড্রোজেন বেরোয়, তাহলে যে মলিকুলটা পাবো সেখানে বলতো ডাবল বন্ডের রেসপেক্টে কতগুলো আলফা হাইড্রোজেন থাকবে? তার মানে যদি এখানে আমার ডাবল বন্ডটা ফর্ম হয়, তাহলে বল কতগুলো আমার হবে আলফা হাইড্রোজেন? 2টো, কারণ এটা আলফা কার্বন হবে, এটা হচ্ছে 2খানা আলফা হাইড্রোজেন, তাহলে এই সূত্রে গেলে হচ্ছে 2খানা আলফা হাইড্রোজেন। এত ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে একইভাবে এটাতেও বার করবো। তাহলে বল যদি আমার এই কার্বন থেকে Br আর এই কার্বন থেকে হাইড্রোজেন বেরোয়, তাহলে এটার রেসপেক্ট আমি এখানে একটা ডাবল বন্ড পাবো, আর HBr আমি আর বার করছি না, আমাকে তো প্রোডাক্ট রাখতে বলেনি। তাহলে বল এখানে কতগুলো আলফা হাইড্রোজেন থাকবে বলতো? তখন কটা থাকবে? 9টা। এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, তাহলে কতগুলো হলো ভাই? 9 আলফা হাইড্রোজেন। যদি আমার ভাই এখান থেকে কার্বন থেকে হাইড্রোজেন আর এখান থেকে Br বেরোয়, তাহলে আমি এখানে পাবো ডাবল বন্ড, তাহলে তখন কতগুলো আলফা হাইড্রোজেন থাকবে? 5টা। এই 3টার এই 2টো, তাহলে 5টা আলফা হাইড্রোজেন। আর যদি এখান থেকে বেরোয়, এখান থেকে তো একটাই পসিবিলিটি, এখান থেকে বেরোলে কটা পাবো বলতো? তাহলে আমার এখানে হবে ডাবল বন্ডটা, কটা আলফা হাইড্রোজেন হবে? 2টো। তাহলে কোনটা সবচেয়ে বেশি স্টেবল বলতো? অবভিয়াসলি একটা সিনারিও আছে যেখানে 9খানা আলফা হাইড্রোজেন বেরোবে, তাহলে অবভিয়াসলি এটা আমার সবচেয়ে ফার্স্ট এলিমিনেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। আচ্ছা তোকে যদি এই 3টে অপশনের মধ্যে বলতো হুইচ ওয়ান ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, কি বলতিস? তোকে 3খানার মধ্যে বলেছে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ, কি বলতিস? কোনটা হবে? বাকিরা জিজ্ঞেস করি, এটা নাম ধরে নবজিৎ বল কোনটা হবে 3টার মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভ? খাতায় 3খানা স্ট্রাকচার রাখা আছে, কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ? ফার্স্ট এটা, তার কারণ কি ভাই? ওর মধ্যে একখানাই কার্বন আছে, কাইরাল কার্বন, এই কার্বনটা কাইরাল, ঠিক আছে, বোঝা গেছে? চল, এটা হচ্ছে আমার পেজ নাম্বার 53 এর একদম উপরে কোশ্চেন নাম্বার 19। নেক্সট পেজ নাম্বার 52, কোশ্চেন নাম্বার 10। পেজ নাম্বার 52 এর কোশ্চেন নাম্বার 10 পেরেছিস এটা? মিম আমাকে এটা পাঠিয়ে দিয়েছিল, বাকিটা বলতে কি কে কী করেছিস? পেজ নাম্বার 52 এর কোশ্চেন নাম্বার 10। যারা যারা করে আনিস বাড়ি থেকে তাদের আমি কনসার্ন, তাদের আমি চিন্তিত নয় একদম, তাদের কোনো চিন্তা নেই আমার। কোনটা? তার মানে অপশানটা বল। অপশান নাম্বার কে? এ, এম ব্রোমোটলিন। চল দেখা যাক, ধরে ধরে করি। ফার্স্টে বলেছে ভাই C7H8, C7H8 এর মধ্যে কী দিলাম ভাই? 3Cl2 আর হিট। আচ্ছা C7H8 বলতে কার কথা মাথায় আসছে? তোকে আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম? যখনই 6-এর বেশি কার্বন চলে যাবে কার কথা ভাববি তুই? ফিনাইল রিং, ঠিক আছে, বেনজিন না, ফিনাইল রিং ভাববি। তাহলে ভাই চলে গেল হচ্ছে ফিনাইল রিং, মানে কি ভাই? C6H5 চলে গেল। কে পড়ে আছে ভাই? একখানা কার্বন আর 3টা হাইড্রোজেন, মানে CH3। তাহলে এ আমার এটা হবেই, আর কিছু পসিবল না। এবারে ভাই এর মধ্যে কী দিলাম? Cl2 আর হিট। আচ্ছা Cl2 হিট দিলে কি হতো বলতো? পড়েছিলাম, কোথায় পড়েছিলাম দেখবি? অ্যালাইলিক হ্যালোজিনেশন পড়েছিলাম, একটা ক্লাসে পড়েছিলাম না অ্যালাইলিক হ্যালোজিনেশন। অ্যালাইলিক হ্যালোজিনেশনের মধ্যে রিয়েজেন্টগুলো ছিল
ক্লোরিন হাই টেম্পারেচার, ব্রোমিন হাই টেম্পারেচার দিতে পারে। দেখ পাতা বলতে দেখে না একবার চলে যায় হ্যালো অ্যালকেন বার করে চলে যায় অ্যালাইলিক হ্যালোজিনেশন। বা হ্যালো অ্যারিনেও কি পড়েছিলাম বেনজাইলিক পজিশনে, অ্যালাইলিক ফার্স্টে দেখ অ্যালাইলিক হ্যালোজিনেশন পড়েছিলাম। অ্যালাইলিক হ্যালোজিনেশনের মধ্যে বার কর এনবিএস দিয়ে করা আছে, তারপরে কি করা আছে বলতো BR2UV করা আছে, তারপরে কি করা আছে অ্যালাইলিক হ্যালোজিনেশন আর কি করা আছে কি হ্যাঁ হ্যাঁ মানে Cl2 হাই টেম্পারেচার, ঠিক আছে আমি পেয়ে গেছি ভাই ওটা। আর কিছুদিন আগে দেখ পড়েছিলাম হ্যালোঅ্যারিনের প্রিপারেশনের সময় দেখ বেনজাইলিক একটু বার কর, হ্যালোঅ্যারিনের প্রিপারেশন বার কর পেয়ে যাবি। হ্যালোঅ্যারিনের প্রিপারেশনের মধ্যে দেখ পড়েছিলাম হ্যালোঅ্যারিনের প্রিপারেশন Cl2 হাই টেম্পারেচার করার সময় দেখ বেনজাইলিক কার্বনে গিয়ে ক্লোরিন ঢুকলো বা বেনজাইলিক কার্বনে গিয়ে হ্যালোজেন ঢুকবে করেছিলাম। তাহলে চল এখানে Cl2 হিট, মজার ব্যাপার এখানে দেখ কোশ্চেনে বলে দিয়েছে 3Cl2, তার মানে আমি দেখে কি বুঝলাম বলতো তিনখানা বেনজাইলিক হাইড্রোজেনকে আমি সরিয়ে দেবো পৃথিবী থেকে, তাহলে আমি কি পেলাম ভাই CCl3। এইবারে ভাই এর মধ্যে কাকে দিয়েছে পরের স্টেপে Br2 আর Fe, Br2 Fe দেওয়া মানে ভাই এখন প্রশ্ন হচ্ছে ভাই এর মধ্যে আমি ব্রোমিনেশন করবো, তাহলে ব্রোমিনেশন করব কোন পজিশনে লাগবে অর্থ প্যারা না মেটা। কার্বনের সাথে কে লেগে আছে ভাই তিনখানা Cl, তাহলে ভাই কার্বনের সাথে যদি তিনখানা Cl লেগে থাকে এখন এ আমার কি রিংয়ের মধ্যে ইলেকট্রন দেবে নাকি রিং থেকে ইলেকট্রন টানবে। CCl3 যদি আমার হয় রিংয়ের মধ্যে ইলেকট্রন দেবে না রিং থেকে ইলেকট্রন টানবে। দেখ ক্লাস 11-এ আমি বেসিক্যালি দুখানা টাইপ অফ সিস্টেম পড়েছিলাম। একটা সিস্টেম ধর আমি তোকে সিম্পল দেখাচ্ছি, সাপোজ ফেনল আছে তোর কাছে, ফেনল বা ধর আমার কাছে আছে ক্লোরোবেনজিন, ক্লাস 11-এর পার্ট একটু দেখাচ্ছি অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ আর মেটা ডাইরেক্টিং গ্রুপ। কারা আমার অর্থপ্যারা হয় ক্লাস 11-এ একটা শর্টকাট বার করেছিলাম। কী ছিল শর্টকাটটা, যেখানে রিংয়ের সাথে ডাইরেক্ট অ্যাটম থাকবে আর তার মাথাতেই থাকবে লোন পেয়ার। কি বললাম, রিংয়ের সাথে ডাইরেক্ট অ্যাটম তার মাথাতেই লোন পেয়ার, রিংয়ের সাথে ডাইরেক্ট অ্যাটম তার মাথাতেই লোন পেয়ার, তারা আমার হয় কি বলতো অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। এটা শর্টকাট রেজোন্যান্স ফেজোন্যান্স ক্লাস 11-এ দেখেছিলাম, এই শর্টকাট তোকে ক্লাস 11-এও বলেছিলাম। রিংয়ের সাথে ডাইরেক্ট অ্যাটম তার মাথাতেই লোন পেয়ার, তারা আমার হয়ে যায় কি অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। আর মেটা ডাইরেক্টিং গ্রুপ করা হয় একটু আঁকি, ক্লাস 11-এ একটা মলিকুল আঁকছি, এই মলিকুলটা ধর আমি আঁকলাম, এটার নাম কি যেটা আঁকলাম বেনজিনের মাথায় কাকে লাগিয়েছি ভাই CHO, ঠিকই বলেছি বেনজাইল ডিহাইড, এখানে অক্সিজেনের মাথায় ভাই লোন পেয়ার আছে। বা ধর আমি আঁকছি হচ্ছে এই মলিকুলটা যেটা আঁকা আছে এখানে, এটা যেখানে আঁকা আছে আঁকাই আছে, দেখি ভাই একটু মলিকুলটা রিংয়ের সাথে ডাইরেক্টলি অ্যাটম লেগে নেই যার মাথায় লোন পেয়ার আছে না ভাই, এরকম কেউ এখানে নেই। কী হলো দেখ যার মাথায় লোন পেয়ার আছে সে রিং থেকে মিনিমাম একখানা কার্বন ডিস্টেন্সে আছে, আর মাঝখানের কার্বনের মাথায় বা মাঝখানের অ্যাটমের মাথায় লোন পেয়ার নেই। এই ধরনের সিস্টেমগুলো আমার কী হলো বলতো মেটা ডাইরেক্টিং গ্রুপ, ক্লাস 11-এ শর্টকাট এরকম বার করেছিলাম। দেখ এখানে আমার সেম গল্প, যার মাথায় লোন পেয়ার সে রিংয়ের সাথে ডাইরেক্টলি লেগে নেই, মাঝখানে আমার একখানা অ্যাটম আছে আর সেই অ্যাটমের মাথায় দেখ কোনো রকম কোনো লোন পেয়ার নেই, তাহলে এটাও হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ, এটা আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। আমি সেম এক্সাম্পল নিই, তাহলে আমি আঁকলাম হচ্ছে এই সিস্টেমটা, নাইট্রোবেনজিন আঁকি ভাই, নাইট্রোবেনজিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, এটার মাথায় মাইনাস মানে লোন পেয়ার আছে এরকম নাইট্রোবেনজিন। ক্লাস 11-এ আঁকতাম নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার, একই গল্প। দেখ যার মাথায় লোন পেয়ার আছে অক্সিজেনের মাথাতেও আছে এদিকেও আছে, যার মাথায় লোন পেয়ার আছে সে ডাইরেক্টলি রিংয়ের সাথে লেগে নেই, তার আর রিংয়ের মাঝখানে একটা অ্যাটম আছে যার মাথায় আবার লোন পেয়ার নেই, এটা আমার মেটা ডাইরেক্টিং গ্রুপই ক্লাস 11-এ পড়েছিলাম, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে এর মধ্যে দিলাম Br2 আর Fe, আমার প্রোডাক্টটা কী হবে, Br-টা কোথায় গিয়ে লাগবে মেটা পজিশনে, তাহলে CCl3 রেসপেক্টে মেটাতে গিয়ে লাগলো হচ্ছে Br, এটা হচ্ছে আমার ভাই Br লাগলো কোথায় মেটা পজিশনে গিয়ে। লাস্ট স্টেপে কী দিয়েছে ভাই এর মধ্যে কাকে দিয়েছে জিঙ্ক আর HCl, জিঙ্ক HCl দিয়ে রিয়াকশনটা আমি লাস্ট ক্লাসে কোথায় একটা পড়েছিলাম টুক করে সাইডে, দেখবি কী পড়েছিলাম বলতো ক্লোরো অ্যালকেন থেকে অ্যালকেনের প্রিপারেশন, ক্লোরো অ্যালকেন থেকে অ্যালকেনের প্রিপারেশন, আর Cl থেকে RH-এর প্রিপারেশন, টুক করে একটা লাস্ট ক্লাসে পড়ে রেখেছিলাম। তাহলে আমার কী হয় বলতো এখানে ভাই তিনখানা CCl আছে, তাহলে CCl-গুলো আমার CH-এ কনভার্ট হয়ে যাবে, CCl-গুলো আমার CH-এ কনভার্ট হবে, ঠিক আছে? তাহলে প্রোডাক্টটা আমি কী পেলাম জিঙ্ক HCl দিয়ে দিলাম, প্রোডাক্টটা আমার হচ্ছে কি ভাই এগুলো CCl3 হয়ে গেল CH3 আর Br আমার লেগে আছে, তাহলে এটা পেলাম কি মেটাব্রোমো টলুইন, অপশান নাম্বার দেখি কোথায় আছে। তাহলে বেনজিনের মাথায় CH3 লেগে থাকা মানে হচ্ছে টলুইন, ওর মেটা পজিশনে কে লাগলো ভাই Br,
তাহলে আমার কি হলো ভাই, মেটাব্রোমোটলিন। এটা কি হচ্ছে মেটাব্রোমোটলিন, অপশন নাম্বার এ হচ্ছে আমার অ্যান্সার। অপশন নাম্বার এ হচ্ছে আমার অ্যান্সার। পরের কোশ্চেন, পেজ নাম্বার 51, উপরের দিক থেকে কোশ্চেন নাম্বার 10-এর এ, পেজ নাম্বার 51, উপরের দিক থেকে কোশ্চেন নাম্বার 10-এর এ। হয়ে গেছে। কি বলেছে ভাই, কনভার্সন কি থেকে কিসের কনভার্সন, প্রপ 1 থেকে 1 ফ্লোরোপ্রোপানের কনভার্সন। ঠিক আছে, কোশ্চেন দেখতে পাচ্ছি। আচ্ছা বলতো কোশ্চেনটা যেটা দেখতে পাচ্ছিস প্রপ 1 অ্যাকচুয়ালি কোশ্চেনটা ঠিক লেখা আছে, প্রপ 1 কি ঠিক লেখা, কি ভুল আছে বলতো, বলে দে। 1 আর ইনের মাঝখানে একটা ড্যাশ হবে, দেখে বুঝতে পারছি ভাই। তাহলে প্রপ 1 কোশ্চেনটা ভুল দিয়েছে, কোশ্চেন ভুল হয়ে গেছে, এরর হয়ে গেছে। প্রপ 1 ছবি খাতার মধ্যে আঁকলাম, CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, 1 ফ্লুরোপ্রোপেনের ছবি আঁকলাম। 1 ফ্লুরোপ্রোপেনের ছবি কীরকম হলো, CH3 CH2 CH2F। তাহলে ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্ট দেখে আমি কি বুঝতে পারছি বলতো, দেখ এর মধ্যে স্টার্টিং ম্যাটেরিয়াল আঁকা আছে তোর খাতার মধ্যে, প্রোডাক্টও আঁকা আছে তোর খাতার মধ্যে, ঠিক আছে, দেখে বুঝতে পারছিস ফ্লুরিন মানে এফটাকে সেই কার্বনে লাগিয়েছে ডাবল বন্ডের যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি, তাই তো দেখতে পাচ্ছি, স্ট্রাকচার দেখে আমি তাই বুঝতে পারছি ডাবল বন্ডের সেই কার্বনে ফ্লুরিনটা লাগানো যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি, আর একটা হাইড্রোজেন গিয়ে লেগেছে সেই কার্বনে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। আচ্ছা তার মানে ফ্লুরিন আমি ভাবতে পারি ভাই বিআর লাগলে বিআর মাইনাস হতো, তাহলে HBr দিয়ে অ্যান্টি মার্কনিকফ করলে HBr এইভাবে লেগে যায়। তারপর প্রশ্ন হচ্ছে HF দিয়ে কি এরকম ডাইরেক্ট অ্যান্টি মার্কনিকফ করা যায়, না ভাই অ্যান্টি মার্কনিকফ তো একমাত্র HBr এর জন্যই অ্যাপ্লিকেবল, HF-এ গিয়ে তো আর কোনো অ্যান্টি মার্কনিকফ হবে না, তাহলে এটা সিঙ্গেল স্টেপে করা যাবে না, আমি বুঝে গেলাম ফার্স্টে, বোঝা গেছে। আচ্ছা তাহলে ফার্স্টে আমি কী করছি, ফ্লুরিনকে তো আমি ডাইরেক্টলি লাগাতে পারবো না, কখনোই পারবো না, কোনো রিয়াকশানে HF দিয়ে কিন্তু ফ্লুরিনকে আমি ডাইরেক্ট লাগাবো না, সে মার্কনিকফ হলেও আমি লাগাবো না। তাহলে ফার্স্ট স্টেপে আমি এখানে কী করবো বলতো, HBr পারক্সাইড দিয়ে অ্যান্টি মার্কনিকফ করলাম। তাহলে যেটা আঁকা আছে প্রপ 1 ওই অ্যারোর উপরে লিখবো হচ্ছে ওখান থেকে HBr পারক্সাইড দিয়ে আমি প্রোডাক্টটা আঁকলাম অ্যান্টি মার্কনিকফের, হয়েছে প্রোডাক্টটা আঁকলাম কি CH3 CH2 CH2Br, এটা আমার হয়ে গেল। এবারে ওখান থেকে অ্যারো দেবো CH3 CH2 CH2Br থেকে আমাকে বানাতে হবে কি CH3 CH2 CH2F, কী দেবো রিয়েজেন্টটা ওর মধ্যে AgF, ঠিক আছে, সোয়ার্স রিয়াকশনের রিয়েজেন্ট। তাহলে আমি দিলাম কি ভাই AgF, আমার প্রোডাক্ট হয়ে গেছে CH3 CH2 CH2F, ক্লিয়ার। চলো এবার খাতার মধ্যে দেখ যেখানে লেখা ছিল না ডিডিটির প্রিপারেশন, ওটা বার করতো, ডিডিটি কোনো একটা ক্লাসে দেখিয়েছিলাম, ডিডিটি স্ট্রাকচার। ডিডিটি স্ট্রাকচার আগে দেখিয়েছিলাম একখানা, দুখানা ক্লোরোবেনজিনের প্যারা পজিশন থেকে হাইড্রোজেন বার করব, আর ক্লোরাল মলিকিউল থেকে অক্সিজেনটা বার করব, সব মিলিয়ে মিশে ওয়াটার বার করলাম, আমার হয়ে গেল কার স্ট্রাকচার ভাই, ডিডিটি স্ট্রাকচার দেখিয়েছিলাম না, আঁকা আছে। আচ্ছা এবারে ওই একটা অ্যারো তো দেওয়াই ছিল, দেখ দুখানা ক্লোরোবেনজিন আর ভাই একখানা ক্লোরাল মলিকিউল, একটা অ্যারো দেওয়া আছে তো, অ্যারোর উপরে রিয়েজেন্টটা লিখে রাখ কনসেন্ট্রেটেড H2SO4, দুখানা ক্লোরোবেনজিন আর একখানা ক্লোরাল মলিকুল, অ্যারোর উপরে লিখে রাখ কনসেন্ট্রেটেড H2SO4, ঠিক আছে, কনসেন্ট্রেটেড H2SO4। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে হচ্ছে হাউ ক্যান ইউ প্রিপেয়ার ডিডিটি, পেরে যাবো এটা, তাহলে অ্যারোর উপরে কনসেন্ট্রেটেড H2SO4 লিখে রাখলাম, বোঝা গেছে। তাহলে কী হবে বলতো, ক্লোরাল আর ক্লোরোবেনজিনের রিয়াকশন ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, আমার ফর্ম হয় কি ডিডিটি, ওকে, ডিডিটির ফুল ফর্ম আর ইউজ একটা দুটো আমি তোকে পাঠিয়ে দেবো পেস্টিসাইড হিসেবে কীরকম কী ইউজ হয়, ঠিক আছে। চল হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিনের শেষে নিশ্চয়ই জায়গা আছে, একটা দুটো একটা রিয়াকশন লেখার মতন জায়গা আছে তো, খুব ছোটো রিয়াকশন, ক্লাস 11-এর রিয়াকশন, ক্লাস 12-এও আছে, ওটা মিস করে গেছিলাম কোনো কারণে, যাই হোক চল। হ্যালোঅ্যালকেনের পরে বা হ্যালোঅ্যালিন তুই যেখানে ইচ্ছা লেখ না, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিন চ্যাপ্টারের মধ্যে থাকলেই হবে, হ্যালোঅ্যালকেনের মধ্যেও লিখতে পারিস, হ্যালোঅ্যালিনের মধ্যেও লিখতে পারিস, যেখানে ইচ্ছা তুই লেখ। রিয়াকশানস অফ হ্যালোঅ্যালকেনে যদি জায়গা থাকে তাহলে সেখানে লেখ, যদি জায়গা থাকে তাহলে সেখানে লেখ, এক লাইনের রিয়াকশন ভাই, তুই খাতার মধ্যে দেখ রিয়াকশানস অফ হ্যালোঅ্যালকেনের নিচে জায়গা আছে কিনা, যদি জায়গা থাকে ভালো, না থাকলে তুই ভাই হ্যালোঅ্যালিনের পরে লিখিস, জায়গা আছে এক লাইনে একটা রিয়াকশন লেখার মতন, রিয়াকশানস অফ হ্যালোঅ্যালকেনের পরে আছে জায়গা, পেয়েছিস সবাই, রিয়াকশানস অফ হ্যালোঅ্যালকেনের মধ্যে একটুখানি লিখবে, একটা লাইনের রিয়াকশন, খাতার উপর নিচে প্রচুর জায়গা থাকে সেখানে যদি লিখতে পারিস। চল দেখ এই রিয়াকশানটা
লাস্ট ইয়ারে আইএসসি বোর্ডে এসেছিল, ঠিক আছে। কোন রিয়াকশন ভাই? একদম জায়গা আছে তো ভাই একটু লেখার মতন, এক লাইন মানে স্ট্রাকচার খুলে এরকম আঁকবো, হয়ে যাবে জায়গা। চল, এটা কোন মলিকুল? এটার নাম কি? ক্লোরোফর্ম, এক্স্যাক্টলি ক্লোরোফর্ম। আচ্ছা দেখবি এই রিয়াকশনটা ক্লাস 11-এ পড়েছিলাম অ্যালকাইনের প্রিপারেশনে। ঠান্ডা মাথায় দেখতে থাক, আগে আমি আঁকি তারপরে তুই আঁকিস ভাই, আগে আমি আঁকি তারপরে তুই আঁকিস। ঠিকই বলেছিস, কী বলছিলি? এজির কথা বলছিলি তো, সিলভারের কথা, ঠিকই বলেছিস। চল এর মধ্যে আমি দেবো হচ্ছে সিলভার। এই রিয়াকশনটা তোকে প্র্যাকটিক্যালি বাড়ি গিয়ে করতে বলেছিলাম আমি, ঠিক আছে, মানে চাইলে করতে বলেছিলাম। এটা ক্লোরোফর্ম, এটা হচ্ছে সিলভার ভাই, র সিলভার মেটাল দিলেও হবে। ক্লোরোফর্ম আর সিলভার কী হয় বলতে এজিসিএল বেরোবে, এজিসিএল বেরোবে। এইবার আমি রিয়াকশনটা একটু চালাকি করে নিচ্ছি, আমি দুখানা ক্লোরোফর্মকে এইভাবে আঁকলাম, ঠিক আছে। একটা এজিসিএল বেরোলো, তার মানে আমার এক ইকুইভ্যালেন্ট এজি বেরিয়ে গেল। আরেকটা এজিসিএল বার করতে গেলে 2 ইকুইভ্যালেন্ট এজি লাগবে, আরেকটা সিএল বার করতে গেলে 3 ইকুইভ্যালেন্ট লাগবে, এদিক থেকেও একটা এজিসিএল বার করতে গেলে 4 নাম্বার লাগবে, এদিক থেকে আরেকটা বার করতে গেলে 5 নাম্বার, এদিক থেকে আরেকটা বার করতে গেলে 6 নাম্বার লাগবে। বুঝতে পেরেছিস? তাহলে আমার এই রিয়াকশানে আমি সিলভার কত ইকুইভ্যালেন্ট ইউজ করলাম বলতো? 6 ইকুইভ্যালেন্ট, বোঝা গেছে। আর ক্লোরোফর্ম কত ইকুইভ্যালেন্ট ইউজ করেছি? 2 ইকুইভ্যালেন্ট, দেখতেই পাচ্ছি ভাই। তাহলে এখান থেকে আমি প্রোডাক্ট কী পেলাম বলতো? তুই সাইডে লিখবি, তোর জায়গা থাকবে খাতার সাইডে। এজিসিএল আমার বেরিয়ে গেল, কত ইকুইভ্যালেন্ট এজিসিএল বেরোবে এখন তুই লিখিস না, আগে তুই দেখে নে, 6 এজিসিএল। আর এই পার্টগুলো কী হলো দেখ, এইচ সি 3টে হাত ফাঁকা, ওটাই কী হলো ভাই? সি এর 3টে হাত ফাঁকা, এইচ পাশাপাশি দুখানা কার্বনে 3টে করে হাত ফাঁকা, তার মানে ভাই ওদের মধ্যে 3খানা এরকম বন্ড হবে। কী পেলাম? মলিকুলটার নাম কী হলো বলতো? যেটা পেলাম এটার নাম কি ভাই? কী নাম এটার নাম? ইথাইন। ইথাইন তো ভালো নাম হয়ে গেছে, একটু কমন নেম বল। এটার কমন নেম কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। তাহলে এই হচ্ছে ভাই আমার তো রিয়াকশান, ঠিক আছে। 6 এজি প্লাস ক্লোরোফর্ম, আমার কী হলো ভাই? 6 এজিসিএল প্লাস অ্যাসিটিলিন। এটা হচ্ছে ক্লোরোফর্মের রিয়াকশান। ফ্লুরোফর্ম যদি বলতো ফ্লুরিন ফ্লুরিন ফ্লুরিন, তাহলে প্রোডাক্টটা কী হতো বল? বলে ফেল। 6 এজিএফ। ব্রোমোফর্ম বললে কী হতো ভাই? 6 এজি বিআর। তার মানে তুমি ক্লিয়ার, বোঝা গেছে? তুই বাড়ি গিয়ে কী করবি? ক্লোরোফর্ম কিনবি দোকান থেকে। হ্যাঁ, দোকানে যখন জিজ্ঞেস করবে কেন ক্লোরোফর্ম কিনবে, বলবি যে আমি একজনকে কিডন্যাপ করতে যাই, বলে কিনবি হ্যাঁ ক্লোরোফর্ম। কিনে বাড়ি গিয়ে কী করবি বলতো? তোর বাড়িতে যে ভাই সিলভারের যে অর্নামেন্টগুলো আছে না, রূপোর প্রচুর গয়না আছে ভাই তোর বাড়িতে, রূপোর গয়নাটাকে চুপচাপ ওর মধ্যে দিয়ে দিবি। 2 ঘন্টা করে ম্যাজিক দেখতে হবে, ঠিক আছে? কি ভাই গয়নাটা আর নেই ভাই, ছিল আর নেই, ওকে। অ্যাসিডিলিন ফর্ম হয়েছে আর এজিসিএলের হোয়াইট প্রেসিপিটেট পেয়ে যাবি ওর জায়গায়, ওকে। আর ভাই রিকভার তুই করতে পারবি ওখান থেকে, বাড়ি গিয়ে করে দেখতে পারিস। তাহলে আমি কী পেলাম বলতো? এজিসিএল প্লাস অ্যাসিটিলিন। এইবারে অ্যাসিটিলিনের মধ্যে তুই আগুন দিলে ভাই আগুন জ্বলবে। অক্সি অ্যাসিটিলিন ফ্লেম নাম শুনেছিস? অক্সি অ্যাসিটিলিন ফ্লেম কোথায় ইউজ করে বলতো? মেটাল গলানোর জন্য লাগে, দোকানে দোকানে ইউজ হয়, দেখবি সাইকেলের দোকানে অক্সি অ্যাসিটিলিন ফ্লেম দিয়ে সাইকেল ঝালাই করছে, ঠিক আছে। তাহলে তুই সিলভারকে ভালো কাজে ইউজ করলি, মেটাল গলানোর কাজে করতে পারিস স্টাইল এরকম। এই কোশ্চেনটা লাস্ট ইয়ারে আইএসসি বোর্ডের কোশ্চেন ছিল, বোঝা গেছে? চল আবার ফিরে আসি, এবারে কার কোথায় ডাউট আছে বল। আমার মনে হয় না খুব বেশি ডাউট থাকার মতন কোশ্চেন আছে, চলে যাচ্ছি। কিছু কিছু স্কুলে আছে, সেন্ট জুডস। আচ্ছা, আরেকটা মলিকুল আছে হচ্ছে ইথিলিডিন ক্লোরাইড, এটা স্ট্রাকচারটা বলে দিচ্ছি কিছুক্ষণ পর। চলে যাচ্ছি পেজ নাম্বার 2। কোথায় কি ডাউট আছে বল? পেজ নাম্বার 2-তে কারো কোনো ডাউট আছে? পেজ নাম্বার 2-তে যে সেকেন্ড কোশ্চেনটা আছে না, 6, ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা আরএস কনফিগারেশন বোর্ড এক্সামের পার্ট নয়, কোথাওই নেই। আরএস কনফিগারেশন ইজেড নমেনক্লেচার ক্লাস 11-এ ছিল, ক্লাস 12-এ নেই। আচ্ছা বল, পেজ নাম্বার 2-তে কার কি ডাউট আছে বল? পেজ নাম্বার 2-তে কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। নেক্সট চলে যাবো পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3-তে কারো কোনো ডাউট? পেজ নাম্বার 3-তে কারো কোনো ডাউট আছে? চল, ডাউট নেই, চলে যাচ্ছি পরেরটা, পেজ নাম্বার 4। কারো কোনো ডাউট? অ্যারাইল হ্যালাইডস আন্ডারগো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন উইথ বেস, না ওটা উইথ ইজ হবে, ইজ। অ্যারাইল হ্যালাইডস আন্ডারগো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন উইথ ইজ। ইজ লেখা আছে কি কোশ্চেনটার মধ্যে? আচ্ছা, ইজ লিখে দিয়েছিলাম।
আচ্ছা বলে অ্যাসারশনের স্টেটমেন্টটা কি ঠিক না ভুল? অ্যারাইল হ্যালাইড আন্ডারগোজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন উইথ ইজ, ঠিক না ভুল বল? সবাইকে জিজ্ঞেস করছি, বল। অ্যারাইল হ্যালাইডস আন্ডারগোজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন উইথ ইজ, ইজিলি পারফর্ম করে অ্যারাইল হ্যালাইড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন? করে না, তাহলে অ্যাসারশনের স্টেটমেন্ট ভুল। রিজন কি বলেছে? দ্য কার্বন হ্যালোজেন বন্ড ইন অ্যারাইল হ্যালাইড হ্যাজ পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। রিজনের স্টেটমেন্ট ঠিক আছে? ঠিক আছে, এক্সপ্লেনেশনও কারেক্টই আছে, ঠিক আছে। তাহলে অ্যাসারশন ঠিক, রিজন ঠিক, এক্সপ্লেনেশনও কারেক্ট। পেজ নাম্বার 4-এ কারো কোনো ডাউট? আর কত? ডি এর ডি। আচ্ছা, অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু SN1 অ্যান্ড SN2 মেকানিজম ফর অ্যালকিল হ্যালাইড, কোনটা ইনকারেক্ট ভাই? বার করা যাক। অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট, কারেক্টগুলো খুঁজে বার করি, তাহলে ইনকারেক্টটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। দেখা যাক। অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু SN1 অ্যান্ড SN2 মেকানিজম ফর অ্যালকিল হ্যালাইড ইজ অপশন নাম্বার এ, আ স্ট্রং নিউক্লিওফাইল in an aprotic solvent increases the rate or favors SN2 reaction। আচ্ছা, SN2 রিয়াকশানে নিউক্লিওফাইলটা আমার কি চাই? স্ট্রং, কারণ ভাই ও কারোর জন্য ওয়েট করে না, একটা করে দেয়। খুব ভালো কথা বলেছে, ঠিক। SN2 রিয়াকশানে সলভেন্টটা কি ইউজ করি বলতো? প্রোটিক নাকি অ্যাপ্রোটিক? পাতা উল্টে দেখ, অসুবিধার কিছু নেই। সাবস্টিটিউশন রিয়াকশন বার করে SN2 রিয়াকশানে দেখ সলভেন্ট কি ইউজ করি, প্রোটিক নাকি অ্যাপ্রোটিক? অ্যাপ্রোটিক সলভেন্ট। তার মানে অপশান নাম্বার এ আমার ঠিকই বলেছে, ঠিক আছে। অপশান নাম্বার বি, কম্পিটিং রিয়াকশন ফর SN2 রিয়াকশন ইজ রিঅ্যারেঞ্জমেন্ট। SN2-র কম্পিটিশনে কি রিঅ্যারেঞ্জমেন্ট হয়? আসছি সেখানে, জানি না ভাই। সি, SN1 ক্যান বি ক্যাটালাইজড বাই সাম লিউস অ্যাসিডস। SN1 রিয়াকশনকে ক্যাটালিস্ট হিসেবে লিউস অ্যাসিড ইউজ করা হয়, এটাও জানি না, দেখছি এটা। অপশন নাম্বার ডি, উইক নিউক্লিওফাইল অ্যান্ড আ প্রোটিক সলভেন্ট ইনক্রিজেস দ্য রেট অফ ফেভার্স SN1 রিয়াকশন। SN1 রিয়াকশন ভাই, নিউক্লিওফাইল উইক, ওয়েট করছে কখন কার্বোক্যাটায়ন ফর্ম হবে, আর SN1 আমার প্রোটিক সলভেন্ট ইউজ করা, তাই তো? তাহলে এ আর ডি আমার ঠিক আছে। বি আর সি, দ্য কম্পিটিং রিয়াকশন ফর অ্যান SN2 রিয়াকশন ইজ রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, ওটা হচ্ছে এলিমিনেশন। SN2-র কম্পিটিশন হবে হচ্ছে এলিমিনেশন, E2, বুঝতে পেরেছিস? তার মানে আমার অপশন নাম্বার বি হচ্ছে এখানে রং স্টেটমেন্ট। সি নিয়ে মাথা আমি ঘামালাম না, বি দিয়ে আমি এটা পুরোটা করে ফেলতে পারলাম। SN2-র কম্পিটিং হবে হচ্ছে E2, আর SN1-এর কম্পিটিশনে থাকবে হচ্ছে E1, বুঝতে পারলি? তাহলে অপশন নাম্বার সি যেটা আছে, SN1 ক্যান বি ক্যাটালাইজড বাই সাম লুইস অ্যাসিড, এটা তুই অ্যাজ এ ইনফরমেশন মনে রাখতে পারিস, তাহলে নাও মনে রাখতে পারিস, কোনো কিচ্ছু হবে না। পেজ নাম্বার 4-এ কারো কোনো ডাউট? আর চল, ডাউট নেই। পেজ নাম্বার 5, 24-এর প্রাইমার টি মানে অ্যালকোহল ফেনল ইথারের এ লেখা আছে, দেখ, এ ফর অ্যালকোহল ফেনল ইথার, ঠিক আছে। পেজ নাম্বার 5-এ কারো কোনো ডাউট আছে? আর ওকে, চল চলে যাচ্ছি পরেরটা। পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6-এ বল কার কি আছে? পেজ নাম্বার 6-এ ওই Br2 আর Fe ডার্ক দিয়ে দেওয়া আছে তো, ওটা তুই নর্মাল ব্রোমিনেশন করবি। Br2 Fe ডার্ক এখন লাগবে না, চলো পরে করবো। Br2 Fe ডার্ক আমাদের সিলেবাসে নেই। ও লাল করাগুলো পরে হবে, ওগুলো নিয়ে কোনো চাপ নেই। পেজ নাম্বার 6-এ Br2 Fe ডার্ক বাদ দিয়ে কারো কোনো আছে বল? পেজ নাম্বার 6-এ কারো কোনো ডাউট আছে? চল, ডাউট নেই। পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7 কারো কোনো ডাউট? পেজ নাম্বার 7 কারো কোনো ডাউট? পেজ নাম্বার 8 কারো কোনো ডাউট? পেজ নাম্বার 8-এ চল, চলে আসি পরেরটা। পেজ নাম্বার 9, পেজ নাম্বার 9-এ কারো কোনো ডাউট? পেজ নাম্বার 9-এ কারো কোনো ডাউট? পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10-এ কারো কোনো ডাউট? পেজ নাম্বার 10-এ কারো কোনো ডাউট নেই। পেজ নাম্বার 11,
পেজ নাম্বার 10 এর 27 এর সি, হোয়াই ডেক্সট্রো অ্যান্ড লিভোরোটেটরি আইসোমার্স অফ বিউটান টু অল আর ডিফিকাল্ট টু সেপারেট বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। দেখ বেসিক্যালি খাতা আমাদের একটা জিনিস লিখতো, যেখানে এখানে বাদ দে, যেখানে এনানসিওমার পড়েছিলাম বার কর, এনানসিওমারটা বার কর, এনানসিওমার হ্যালো হ্যালো, যেখানে এনানসিওমার পড়েছিলাম চলে যা, খাতা মধ্যে চলে যায় এনানসিওমার। এনানসিওমার বলে কোথাও না কোথাও নিশ্চয়ই ঠিক লেখা আছে এনানসিওমার, ঠিক আছে? এনানসিওমার পেয়ে গেছি, সবাই খাতার মধ্যে খুঁজে দেখ। এনানসিওমারে বেসিক্যালি আমার কি হয়, কানেক্টিভিটি সেম ভাই, দুজনেরই কানেক্টিভিটি সেম। কানেক্টিভিটি যদি সেম হয়, ওদের আমার কেমিক্যাল প্রপার্টি সেম হবে, রিয়াকশানে ওরা সেম সেমভাবে পার্টিসিপেট করবে, ওদের আমার ফিজিক্যাল প্রপার্টিও সেম হবে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টও কাছাকাছি হবে, ঠিক আছে? একই হবে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট। আলাদা হবে হচ্ছে একমাত্র এনানসিওমারের একটা জিনিসই একমাত্র আলাদা থাকে, কি আলাদা থাকে? অপটিক্যাল প্রপার্টি, ঠিক আছে? তার মানে ভাই এনানসিওমারের কেমিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি সেম, বাট অপটিক্যাল প্রপার্টি ডিফারেন্ট। মানে কি অপটিক্যাল প্রপার্টি মানে কি, একজন প্লাস এক্সে করলে ওজন মাইনাস এক্সে করবে, ঠিক আছে? তাহলে এনানসিওমার যে পেজে লেখা আছে সেই পেজের উপর নিচ ডান দিক বাদিক যেখানে জায়গা আছে ওখানে একটু লিখে রাখ, লেখ enantiomers have same chemical and physical properties. Enantiomers have same chemical and physical properties, but different optical property. ঠিক আছে? আচ্ছা তাহলে তোর খাতায় যে দুখানা এনানসিওমার আঁকা আছে ওই পেজেই বল, ওদের ওদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি আলাদা হবে না সেম হবে? সেম হবে, এইমাত্র লিখলাম ভাই ফিজিক্যাল প্রপার্টি সেম, ঠিক আছে? তাহলে ওদের ভাই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট যদি সেম হয়, তাহলে এনানসিওমারকে তুই কি ভাই বয়লিং পয়েন্টের বেসিসে সেপারেট করতে পারবি? পারবি না ভাই। বয়লিং পয়েন্টের বেসিসে সেপারেট কীভাবে করি? দুজনের বয়লিং পয়েন্ট আলাদা, তাহলে আলাদা টেম্পারেচারে বয়েল করবো, আলাদা আলাদা জায়গায় বয়েল হবে, আলাদা আলাদাভাবে কালেক্ট করবো। তো যদি ভাই দুজনের বয়লিং পয়েন্ট সেম হয়, ওদেরকে আমার বয়লিং পয়েন্টের বেসিসে সেপারেট করা পসিবল নয়। এবারে কোশ্চেনটা ফিরে আয়, কোশ্চেনটা বলেছে হোয়াই ডেক্সট্রো অ্যান্ড লিভোরোটেটরি আইসোমার্স অফ বিউটান টু অল ডিফিকাল্ট টু সেপারেট বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এ ভাই এটা পাঠানো ছিল এই কোশ্চেনটা, অ্যাকচুয়ালি এটা পাঠানো আছে দেখবি, হোয়াই এনানসিওমার্স আর ডিফিকাল্ট টু সেপারেট বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে আমি বয়লিং পয়েন্টের বেসিসে সেপারেট করি, তো এদের যেহেতু আমার ভাই বয়লিং পয়েন্ট সেম, ওই জন্য সেপারেট করতে পারবো না, সিম্পল ব্যাপার। এটা পাঠানো আছে এই কোশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা পেজ নাম্বার 10 এটা হয়েছে।